নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী সমরেশ বসুর লেখা একটি ছোট গল্প, অন্দরমহল। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, অন্দরমহল। লেখক সমরেশ বসু। অশোক ঠাকুর বসেছিল বাইরের বৈঠকখানা বাড়িতে, ওর নিজের ঘরে। বেলা 11টা বেজে গিয়েছে। রবিবার ছাড়া কোনোদিনই সকালবেলায় আড্ডা জমে না। বন্ধুবান্ধবেরা অধিকাংশই চাকুরিজীবী অথবা অন্য কোনো পেশায় আছে। যারা বেকার তারাও নানা ফিকিরে থাকে। ফলে যাকে বলে উইকডেজ, সেই দিনগুলোতে সকালবেলা ওর ঘর ফাঁকাই থাকে। অবশ্য অজাকান্ত, ফটিক যার ডাকনাম, সে ছিল। ফটিকেরও আর বেশি দিন সকালবেলায় আড্ডায় উপস্থিত থাকা চলবে না। সিএ করবার পর এখন ওর বেকার বসে থাকার কথা নয়, কিন্তু মনের মতো একটা ফার্ম বা সেরকম ভালো সিএ কাম লয়ার জুটছে না যার আর্টিকেল হিসেবে কাজে যোগ দিতে পারে। অথচ ফটিক আরও একটা বিষয়ে ভালো রকম অনুশীলন করেছে, যা দিয়ে ও জীবিকার কথা ভাবে না, তা হলো ক্যারাটে। দেখতে ও তেমন বিশাল একটা বলশালী নয়, যাকে বলে শরীরে গোছা গোছা মাংসপেশি নেই, কিন্তু শক্ত পেটানো লম্বা শরীর। তুলনায় অশোক অনেক ছোটখাটো মানুষ, দেখলেই বোঝা যায় শৌখিন তরুণ, ক্ষণজীবী নয়, বেশ উজ্জ্বল স্বাস্থ্যবান। চোখে মুখে একটা গভীরতা আছে। ও একটা বইয়ের পাতা ওল্টাচ্ছিল। ফটিক একটা ইংরেজি পত্রিকার শব্দকল্পদ্রুম নিয়ে গভীর মনোনিবেশ করে শব্দের ধাঁধা মেলাবার চেষ্টা করছে। অশোকের ঘর চুপচাপ থাকলেও ওর বড়দার ঘরে এখনো ধ্রুপদ ধামারের চর্চা চলছে চড়া স্বরের ঝংকারে। মেজদার ঘরে জ্যোতিষচর্চার প্রচণ্ড বিতর্ক চলছে নানা গ্রহ নক্ষত্রের অবস্থান ও তার প্রতিক্রিয়া নিয়ে। কলকাতার উপকণ্ঠে এই ঠাকুর বাড়িকে এখন লোকেরা বলে পাগলের বাড়ি। 3 ভাইয়ের কেউ বিয়ে করেনি, করবার কোনো লক্ষণও নেই। বড় ছেলে গানের চর্চায় চুল পাকিয়ে ফেলেছে, মেজ ছেলে জ্যোতিষের চুল পাকাতে বসেছে, কনিষ্ঠতম অশোক মেতে আছে অপরাধ তত্ত্ব নিয়ে। বয়স হলো 30। ইতিমধ্যে কিছু দুরূহ অপরাধের সমাধান রহস্য উদ্ধার করে কলকাতা পুলিশের উচ্চ মহলে ও যথেষ্ট সুনাম করেছে। অশোক হঠাৎ খোলা দরজা দিয়ে বাইরে তাকালো। বড়দা মেজদার ঘরে গানের চিৎকার, জ্যোতিষের চড়া স্বরের বিতর্কের মধ্যেও অস্ফুট মৃদু আড়ষ্ট খসখস শব্দটা ওর কানে এসেছে। ফটিকের দিকে তাকিয়ে দেখল ও শব্দের ধাঁধায় নিমগ্ন। বাইরের চওড়া রকের ওপর খসখস শব্দটা কানে আসার মতো নয়, কিন্তু অশোকের মন আর দৃষ্টি বইয়ের দিকে থাকলেও ওর শ্রবণেন্দ্রিয় হঠাৎ সচকিত হয়ে উঠল। বলল, ভদ্রলোক ঠিক করে উঠতে পারছেন না রে, ঠিক জায়গায় এসেছেন কিনা? ফটিক অবাক চোখে মুখ তুলে তাকালো। কার কথা বলছিস? এখনো দেখতে পাচ্ছি নে, পায়ের শব্দটা শুনছি। অশোক হেসে বলল, বড়দা মেজদার ঘরের চিৎকার চেঁচামেচি শুনে ভদ্রলোক ঘাবড়ে গেছেন, ভাবছেন কোথায় এসে উঠলাম, কোন দিকে যাবেন ঠিক করতে পারছেন না। ফটিক ভুরু কুঁচকে বাইরের দিকে দেখল। টের পেলি কি করে রে, কেউ এসেছেন কিনা? শুকতলা ক্ষয়ে যাওয়া পুরনো জুতোর শব্দ পেয়েছি, অশোক বলল। ভদ্রলোক বলেই মনে হচ্ছে, তবে বোধহয় শহুরে মানুষ নন। সন্দেহ হচ্ছে ভদ্রলোক আমার কাছেই এসেছেন, একটু বাইরে গিয়ে দেখ তো। ফটিকের চোখের সংশয়, তবু উঠে বাইরে গেল। দেখল সত্যি এক ভদ্রলোক রকের ওপর এসে দাঁড়িয়েছেন। গায়ে ধুতি পাঞ্জাবি, জুতো জোড়া সত্যি পুরনো,
হাতে একটি ছাতা, বয়স অনুমান 60-এর কাছাকাছি, চোখে মুখে সংশয় ও বিভ্রান্তি। তাকিয়ে দেখছেন সব ঘরের দিকেই, কিছুই যেন স্থির করতে পারছেন না। ফটিক এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কাকে খুঁজছেন? ভদ্রলোক ফটিককে দেখে তেমন আমল দেওয়ার চেষ্টা করলেন না। বললেন, খুঁজছি তো অশোক ঠাকুরকে, কিন্তু মনে হচ্ছে ভুল বাড়িতে এসে পড়েছি। লোকে যে কিসব আজে বাজে বাড়ি দেখিয়ে দেয়, এখানে তো শুনছি গান বাজনা আর কিসব চিৎকার চেঁচামেচি। কথাগুলো বলে ভদ্রলোক ফিরে যাবার জন্য ঘুরে দাঁড়ালেন। ফটিক মনে মনে হেসে বলল, আজে বাজে বাড়ি দেখিয়ে দেয়নি, এটাই অশোক ঠাকুরের বাড়ি। হ্যাঁ? ভদ্রলোক ফিরে দাঁড়ালেন। সত্যি? তা উনি কি গান বাজনা করেন নাকি? ফটিক বলল, না, উনি বই পড়ছেন। গান করছেন ওর বড়দা, আর মেজদা জ্যোতিষ নিয়ে আলোচনা করছেন। তাই বলুন। ভদ্রলোক যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। আমি ভাবলাম কোথায় এসে উঠলাম। তা অশোকবাবু কি বাড়ির ভেতরে আছেন? ফটিক বলল, উনি ওই ঘরে বসে বই পড়ছেন, আসুন। আপনি? ভদ্রলোকের মনে তখনও সংশয়। ফটিক বলল, আমি অশোকবাবুর বন্ধু। আশ্চর্য, আর আমি মন্দিরের পাশের ওই ঘরটাকে ভাবছিলাম খালি ঘর। ভদ্রলোক কোঁচা তুলে মুখ ও ঘাড়ের ঘাম মুছলেন। ফটিকের পিছনে পিছনে এগিয়ে গেলেন। ফটিক বলল না, অশোক আগেই ভদ্রলোকের আশাটা টের পেয়েছে। ভদ্রলোক অশোকের ঘরের সামনে এসে দাঁড়ালেন। মাদুরের ওপর শতরঞ্চি পাতা, গোটা কয়েক তাকিয়া এদিকে ওদিকে ছড়ানো, আর কয়েকটা ছাইদানি, কিছু বইপত্র ম্যাগাজিন এলোমেলো এখানে সেখানে। অশোক তাকিয়ায় হেলান দিয়ে পা ছড়িয়ে বই পড়ছিল। সোজা হয়ে বসে কপালে 2 হাত ছুঁইয়ে ডাকল, আসুন। ভদ্রলোক জুতোজোড়া বাইরে খুলে ছাতা নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। অশোক বলল, বসুন, আমার নাম অশোক ঠাকুর। আমার নাম অশোক ঠাকুর। আশ্চর্য, আপনার বয়স এত কম ভাবতে পারিনি। ভদ্রলোক বিস্ময়ে নমস্কার করতেই ভুলে গেলেন। অশোককে দেখতে দেখতে ছাতা পাশে রেখে বসলেন। অশোক হেসে বলল, মনে হচ্ছে অনেক দূর থেকে আসছেন। হ্যাঁ, তা আসছি। ভদ্রলোক অবাক চোখে তাকিয়ে বললেন, প্রথম ট্রেন ধরে এসেছি। অশোক বলল, বুঝেছি, পাড়াগার রাস্তা, বেশ খানিকটা হেঁটে স্টেশনে এসে ট্রেন ধরতে হয়েছে। কি করে বুঝলেন? ভদ্রলোক আরো অবাক। অশোক বলল, আপনার জুতা, ছাতা, জামা কাপড় সব দেখেই বোঝা যাচ্ছে। তা কোথা থেকে আসছেন? মনে হচ্ছে রাস্তায় বৃষ্টিও হয়েছে, কাঁদা মারাতে হয়েছে। ভদ্রলোক নিজের জামা কাপড় দেখলেন, ছাতাটা দেখলেন, বাইরে রাখা জুতো জোড়ার দিকে লক্ষ্য করলেন, অবাক হেসে বললেন, ঠিক বলেছেন, আসছি পাটুলি থেকে। হুগলির পাটুলি নয়, বর্ধমানের পাটুলি। আমার নাম ব্রজনাথ রায়। আসলে শাণ্ডিল্য গোত্রীয়, নবাবী আমলে পাওয়া রায় উপাধি। আদি বাড়ি ছিল মুর্শিদাবাদ, 100 বছর আগে, তারপরে পাটুলি। লোকে আমাদের এখনো জমিদার বলে, তবে তালপুকুরে ঘটি ডোবে না। 3 শরিকের ভাগাভাগি, জমি জমা যা আছে কোনো রকমে চলে যায়, তবে ছেলেরা চাকরি ব্যবসাও করে। আমার 2 দাদা মারা গেছেন। রায়বাড়িতে বড় বলতে এখন আমি আছি, বড় শরিক বলতে আমার ভাইপো নীতিশ রায় ছিল। 3 সপ্তাহ আগে খুন হয়েছে। অশোক বইটা একপাশে রাখল। কিন্তু গ্রামের নাম পাটুলি না পাটলি? ব্রজনাথ থমকে গেলেন এক মুহূর্ত। অশোকের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে দেখলেন, তারপরে মাথা ঝাঁকিয়ে বললেন, বুঝেছি, খবরের কাগজে নীতিশের খুনের ঘটনা পড়ছেন। হ্যাঁ, পাটলি আসল নাম, তবে আমাদের মুখে পাটুলি। স্টেশনে পাটলি বলেই লেখা আছে। গ্রামটা কিন্তু স্টেশন থেকে বেশ দূরে, গঙ্গার ধারের কাছাকাছি। নীতিশের খুনের জন্যই আপনার কাছে এসেছি। নীতিশবাবু তো রাজনীতি করতেন, তার দলের লোকেরা বলছে এটা পলিটিক্যাল মার্ডার।
অশোক বলল, খবরের কাগজে তাই বলেছে, কিন্তু প্রমাণ করা যায়নি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করেনি। ব্রজনাথ বাবু বললেন, সবই তো জানেন দেখছি, কিন্তু আমি তো বাবা আপনাকে আর কি বলবো, ছেলে মানুষ, বাবাই বলি। আমি বড় বিপদে পড়েছি। বিপদে না বলে জঘন্য অপবাদ অপবাদ আমার নামে দেওয়া হচ্ছে। আমি নাকি নীতিশকে লোক লাগিয়ে খুন করেছি। পুলিশের মতিগতিও সুবিধের নয়, তারাও সেই রকম সন্দেহ করেছে। আমাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করছে। আর বুঝুন, থানা কি এখানে, সেই পূর্বস্থলীতে। কারা বলছেন আপনি খুন করিয়েছেন, আর কেনই বা বলছেন? অশোকের দৃষ্টি ব্রজনাথের চোখের দিকে। ব্রজনাথ বললেন, কারা আবার? নীতিশের ভাই বোন কেউ নেই, বিয়ে করেনি। আমাদের আর এক শরিক কথাটা রটাচ্ছে, তার সঙ্গে গায়ের মাতব্বররাও আছে। নীতিশকে খুন করিয়ে আমি নাকি ওর যাবতীয় জমি জমা সম্পত্তির মালিক হতে চাই, যেন হাতের মুয়া। আসলে নীতিশের সঙ্গে আমার ঝগড়া ছিল, বাক্যালাপ ছিল না। এখন এই অপবাদের হাত থেকে আপনি আমাকে বাঁচান। নীতিশবাবুর সঙ্গে আপনার ঝগড়া কি নিয়ে? বাক্যালাপই বা ছিল না কেন? সে বাবা অনেক ব্যাপার। ব্রজনাথ বললেন, প্রথম কথা, তার রাজনীতি করা আমার মোটেই পছন্দ ছিল না। জমি জমা ধান চাল নিয়ে তার পার্টিবাজি আর দান ধ্যান আমার সহ্য হতো না। এমনকি নীতিশ আমার জমির ধান পর্যন্ত নিজের দলের লোক দিয়ে কাটিয়ে নিয়েছে। কিন্তু আমি তো রাজনীতি করিনি। আমার জমিতে তোর হাত দেবার কারণ কি? তাছাড়া বন্দুক। বন্দুক? অশোক ভুরু কুঁচকে তাকালো। ব্রজনাথ বললেন, হ্যাঁ, বন্দুক একটা আছে, সেটা নীতিশের কাছেই থাকতো। আমিও জানতাম। ও আজে বাজে লোকেদের মাঝে মধ্যে বন্দুকটা ভাড়া দিত, কেউ জানতে পারতো না। তা নিয়েও ওর সঙ্গে আমার ঝগড়া ছিল। বন্দুকটা যাদের ভাড়া দিত তারা কেউ ভালো লোক ছিল না, নেহাত ডাকাতি করবার জন্য বন্দুক ভাড়া দেওয়া হতো। তার মানে নীতিশবাবু রাজনীতি করতেন, অথচ বন্দুক ভাড়া দিতেন ডাকাতদের? তাই বলতে হবে, রাজনীতি যারা করে তারা কি ডাকাতি করে না? কিন্তু দলের লোককে ভাড়া দেবেন কেন? তাদের তো এমনিই দিতে পারতেন। তা পারতো, কিন্তু দিত না। আমি জানি ও টাকা নিয়ে বন্দুক ভাড়া দিত। এটা আমি পুলিশকে জানাবো বলে ওকে ভয় দেখাতাম। সত্যি কি আর জানতাম ব্যাপারটা এত খারাপ? তাছাড়া ওর যা সম্পত্তি জমি জমা, সেসব নিয়ে ও একলা ভোগ করবে কেন? আমাদের দেবে না কেন? চোখের সামনে দেখছিস আমরা কষ্টে আছি, অথচ তুই কতগুলো উড়নচণ্ডে বদমাইশকে ধান টাকা দিয়ে পুষছিস। লোকেরা সবাই জানতো। ওসব নিয়ে ওর সঙ্গে আমার মন কষাকষি ছিল। তা বলে ওকে আমি খুন করাবো কেন? আমার লাভটা কি? লাভ নীতিশবাবুর জমি সম্পত্তি। অশোক হাসল। নীতিশবাবু বাপের এক ছেলে, বিয়ে করেননি, উইল টুইলও কিছু করেননি বোধহয়। না, করলে এতদিনে জানা যেত। তাহলে নীতিশের সম্পত্তির ওয়ারিশ তো আপনারাই, আপনাদের দুই শরিকের ওয়ারিশান, তাই না? অশোক ঘাড় কাত করে তাকালো। ব্রজনাথ বললেন, ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে, আর সেই জন্যই আপনার কাছে এসেছি। প্রমাণপত্র কিছু নেই, অথচ আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে। নীতিশকে আমিই খুন করিয়েছি। মতলবের দিক থেকে দেখতে গেলে আমরা দুই শরিক মিলে ওকে খুন করতে পারি। অন্য শরিকের কথা জানি নে। আপনাকে বলতে এসেছি, আমি খুন করাইনি, বরং নীতিশকে মনে মনে ভালোবাসতুম। সত্য হলেও ওর বাবার পরে আমি তো ওর অভিভাবক। আমি ওর ছোট কাকা। দাদাদের আর কেউ বেঁচে নেই। ওকে বিয়ে দেওয়ারও চেষ্টা করেছি, আর কেউ নয়, আমিই চেষ্টা করেছি। সত্যি কথা বলতে কি, আমার ওপর রাগ ঝাল থাকলেও নীতিশ বুঝতো ছোট কাকা ওর ভালোই চায়। এমনকি আমার বড় মেয়েকে বলেও ছিল, আমার সম্বন্ধ করা মেয়েকে বিয়ে করার ইচ্ছে ওর আছে। শুনুন ব্রজনাথ বাবু, আপনি যা বলছেন তাতে আপনার ওপর সন্দেহ ঘোচে না। অশোক গম্ভীর স্পষ্ট স্বরে বলল,
আপনাকে যুক্তির ঊর্ধ্বে বিশ্বাস করা ছাড়া আমার আর কিছুতেই আপনার বা অন্য শরিকের মতলবকে বিশ্বাস করবার কোনো কারণ নেই। হয়তো প্রমাণ করা যাবে না, সেটা আলাদা কথা। এখন মনে হচ্ছে অন্য শরিককে বাদ দিয়ে আপনাকেই কেন এই অপবাদ দেওয়া হচ্ছে। ব্রজনাথ অসহায়ভাবে 2 হাত তুলে বললেন, সেটারই কোনো কারণ আমি বুঝতে পারছি না। এটা অন্য শরিকের চাল হতে পারে, পুলিশ তাদেরও জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু আপনাকে আমি বলছি এসব ফালতু। পুলিশ কোথাও কিছু করতে না পেরে এখন আমাদের নিয়ে পড়েছে। আমি কাটোয়ায় গেছিলাম আমার এক উকিল বন্ধুর সঙ্গে পরামর্শ করতে, কেননা এ তো সাপ নিয়ে খেলা হচ্ছে। পুলিশ আসল খুনিকে ধরতে না পেরে এখন হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে টানাটানি করছে। আমার উকিল বন্ধুর পরামর্শে আপনার কাছে এসেছি। কি বলেছেন আপনার উকিল বন্ধু? অশোকের চোখে ভ্রুকুটি সন্দেহ। ব্রজনাথ বললেন, উকিল বন্ধুর পরামর্শ হলো পুলিশ যাই বলুক আমাকে খুনি হিসেবে প্রমাণ করতে পারবে না, কিন্তু এ অপবাদ থেকে অব্যাহতি পেতে হলে খুনিকে ধরবার জন্য আমারই কিছু করা উচিত। তাই সে আপনার কাছে আমাকে আসতে বলল। বলতে বলতে ব্রজনাথ হঠাৎ হাত জোড় করে ব্যগ্র ব্যাকুল স্বরে বললেন, আমি জানি আপনিও হয়তো আমাকে সন্দেহ করছেন, তবু আমি আপনার কাছে ছুটে এসেছি। দেখুন বাবা, এতকাল মান সম্মান নিয়ে বেঁচেছি, লোকের মুখে মন্দ অপবাদ কখনো শুনিনি। বংশের গৌরব বলে একটা কথা আছে, জমি বাড়ি বেচে হোক যেভাবেই হোক আপনার টাকা আমি জোগাবো। আপনি বাবা এ খুনের একটা কিনারা করুন। শুনেছি বাঘে ছুলে 18 ঘা, আপনি সেই রকম। আপনি এই খুনের তদন্তভার নিন। আমাকেই যদি খুনি হিসেবে প্রমাণ করেন তাতেও আমার আপত্তি নেই, ফাঁসি যাব। তবু আসল রহস্য ফাঁস হোক। ভাইপো খুনের দায়ের এ অপবাদ থেকে হয় আমাকে রেহাই দিন, না হয় শান্তি দিন, শাস্তি দিন। অশোক ব্রজনাথের দিক থেকে চোখ ফিরিয়ে ফটিকের দিকে তাকালো। ফটিক তাকিয়েছিল ওর দিকেই। ফটিক অবাক হয়েছে, অথচ ওরও চোখে সন্দেহ। অশোক খোলা দরজা দিয়ে বাইরে তাকালো। গম্ভীর মুখ, চোখে অন্যমনস্কতা, ঘরের মধ্যে নিস্তব্ধতা। অন্য ঘরে গান আর জ্যোতিষচর্চায় ভাটা পড়েছে। অশোক মুখ ফিরিয়ে ব্রজনাথের দিকে তাকালো। এখন ওর চোখে জিজ্ঞাসু অনুসন্ধিৎসা, কিন্তু ভ্রুকুটির সন্দেহের ছায়া নেই। জিজ্ঞাসা করল, নীতিশবাবুকে তো কুপিয়ে মারা হয়েছে? হ্যাঁ, গলায় ধারালো দা বা কুড়ুল এরকম কিছু দিয়ে কুপিয়ে মেরেছে, ব্রজনাথ বললেন। বাড়ির সামনের অংশে বাগানে বসেছিল, প্রায়ই চেয়ার পেতে সন্ধ্যাবেলা ওখানে বসত। ওর বন্ধুরাও আসতো সেই সময়, রাত্রি অবধি আড্ডা হতো। নীতিশ তো আবার গ্রামের স্কুলে পড়াতো, লেখাপড়ায় খারাপ ছিল না। বর্ধমান ইউনিভার্সিটি থেকে MA পাশ করেছিল। ঘটনাটা কখন ঘটে? ওই সন্ধেবেলাতেই। সেদিকে আমরা এমনিতে যাইনি। ওর বাবার আমলের চাকর বুড়ো পিতু কয়েকটা চেয়ার এনে দিত, আর একটা টেবিল আর হ্যারিকেন। বন্ধুরা আসতে আসতে সন্ধে উতরে যেত, আড্ডা চলতো অনেকক্ষণ। শুনেছি। ব্রজনাথ থেমে গেলেন। অশোক কোনো কথা বলল না, ব্রজনাথের মুখের দিকে তাকিয়ে রইল। ব্রজনাথ একটু গলা খাকারি দিলেন। কোনোদিন চোখে দেখিনি, তবে শুনেছি রাত্রে নাকি ওরা মদ খেত, কিন্তু খুনের দিন মদের বোতল টোতল কিছুই ছিল না। বন্ধুরা আসবার আগে যা ঘটবার ঘটে গেছিল। অশোক বলল, তার মানে খুনি ওত পেতেছিল, তাই না? বাগানে চেয়ার নিয়ে নীতিশ বসবার পরেই আর ওর বন্ধুরা আসবার আগে খুনি তার কাজ করেছিল। ঠিক তাই, ব্রজনাথ বললেন, কারণ বন্ধুরা আসবার আগে পিতু হ্যারিকেন নিয়ে এসে নীতিশকে গলা কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেছিল। অশোক জিজ্ঞাসা করল, গলা কাটা মানে কি? একেবারে বলি নাকি? না না, ধর মুন্ড আলাদা হয়নি, চেয়ালের নিচে গলার ধার দিয়ে কোপ মেরেছিল। ব্রজনাথের মুখে যন্ত্রণার ছাপ, গলার স্বর রুদ্ধ হয়ে এলো। মাথার পিছন দিকেও একটা কোপ লেগেছিল, কিন্তু গলার কোপেই মারা যায়।
নীতিশ চেয়ারে বসেছিল, উঠতেও পারেনি, পড়েও যায়নি। পিতুই তাহলে প্রথম দেখেছিল। পুলিশ কখন আসে? পুলিশ খবর পেয়ে আসতে আসতে পরের দিন ভোরবেলা। নীতিশ তখনও সেভাবেই পড়েছিল? হ্যাঁ, কেউ ছোঁয়নি, তবে সারা রাত লোকজনের ভিড় ছিল। যারা সন্ধেবেলায় আসতো তারা এসেছিল? হ্যাঁ, সকলেই এসেছিল। তারাই থানায় গিয়ে খবর দেয়। তাদের ধারণা নীতিশকে ওদের বিরোধী রাজনৈতিক দলের লোকেরা মেরেছে। তা নিয়ে পোস্টারও পড়েছে। পুলিশ কি বলছে? তারা তদন্ত করেই চলেছে। ব্রজনাথ অসহায়ভাবে হাত দুটো তুলে বললেন, কিন্তু কোনো কুল কিনারা আর করতে পারছেন না। কাউকে অ্যারেস্টও করেননি। নীতিশের অ্যান্টি পার্টি লোকেদের অনেককে জিজ্ঞাসাবাদ করেছে, থানায় ডেকে নিয়ে গেছে, কয়েকজনকে কয়েকদিন আটকেও রেখেছে, কিন্তু কেস দিতে পারেনি। এখন আমাদের নিয়ে পড়েছে। কি বিপদ বলুন তো। বিশেষ করে আমাকেই তাদের সন্দেহ বেশি, কারণ নীতিশের সঙ্গে আমার মন কষাকষি ছিল, বাক্যালাপ ছিল না। আর ও মরলে আমার লাভ। কি বলবো বলুন? অশোক আবার কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করল, আপনার কাক সন্দেহ হয়? আমার? ব্রজনাথ একটুও না ভেবে বললেন, আমি নীতিশের দলের লোকদের বিশ্বাস করি না। তাদের কার মনে কি ছিল কে বলতে পারে। বিশেষ করে যাদের বন্দুক ভাড়া দিত, তাদের সঙ্গে কোনো রকম বিবাদ হতে পারে। আবার ওর অ্যান্টি পার্টির লোকেরাও মারতে পারে। তার একটা কারণ আছে। বেলেরহাটে একজনকে তার কিছুদিন আগে গুলি করে মারা হয়েছিল। সে ছিল নীতিশের অ্যান্টি পার্টির লোক। এটা তার বদলা হতে পারে। সেই গুলি করে খুন করার ব্যাপারে পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে? করেছে, দুজনকে গ্রেপ্তার করে চালান দিয়েছে, কেসও হয়েছে। তাদের কাছে কি বন্দুক পাওয়া গেছিল? শুনেছি কোনো বন্দুক পাওয়া যায়নি, তবে তাদের বাড়ি তল্লাশি করে একটা পাইপ গান আর কয়েকটা বোমা পাওয়া গেছিল। বেলেরহাটের লোকটিকে কি পাইপ গান দিয়ে গুলি করা হয়েছিল? তা তো বলতে পারিনে বাবা। ব্রজনাথ মাথা নাড়লেন। শুনেছি তাকে গুলি করে মারা হয়েছে, আর কয়েকজন সাক্ষীও দিয়েছেন। নীতিশের খুনের কোনো সাক্ষী পাওয়া যায়নি? না, সাক্ষীর মধ্যে একমাত্র পিতু, যে ওই অবস্থায় নীতিশকে দেখেছিল। অশোক ফটিকের দিকে তাকালো। ফটিক বলল, কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশের ভূমিকাটা কি? খুনিকে কভার করছে? কভার করলেও 3 সপ্তাহের মধ্যে একটা কেস দাঁড় করাতে অসুবিধাটা কি? অশোক ঠোঁট টিপে হেসে বলল, উদরপিণ্ডি ভুদর ঘাড়ে চাপাতে না পারার কোনো কারণ তো দেখি নে। ডিস্ট্রিক্ট অথরিটি বা চুপ করে আছে কেন? ব্রজনাথ তাড়াতাড়ি বললেন, না বাবা, তা বলা চলবে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে আমাদের গায়ে এসেছিলেন। শুনেছি ওপর থেকে পুলিশকে চাপও দেওয়া হচ্ছে। সেই চাপ এখন আমার ওপর, বোঝো ঠেলা। নীতিশবাবুর বন্দুক কোথায়? এখন থানায় নিয়ে গেছে। অশোক বেশ খানিকক্ষণ চুপ করে রইল, তারপর জিজ্ঞাসা করল, আপনার ভাইপোর চরিত্র কেমন ছিল? মানে মেয়ে মানুষের ব্যাপার। ব্রজনাথ দৃঢ় স্বরে বললেন, কোনো দোষ ছিল না। এমনকি ওর শত্রুতেও বলতে পারবে না নীতিশের চরিত্রের ওসব দোষ ছিল। মদ খাওয়ার কথা শুনেছি, দেখিনি। ও বাবা, সে কথা যদি বলেন, মাঝে মধ্যে আমিও তো একটু আধটু খেয়ে থাকি। অশোক হেসে উঠল, তাই নাকি? হ্যাঁ, মিছে কথা বলবো কেন বাবা? ব্রজনাথ সরলভাবেই বললেন, ঝাপানের সময় অথবা দোল দুর্গোৎসবে, কালী পুজোয় খাই বই কি, সবাই জানে। এ আর অস্বীকার করবার কি আছে? থানা বললেন পূর্বস্থলী? হ্যাঁ, সদর থেকে অনেক দূর। আপনাদের গ্রাম থেকেও থানা বেশ দূরে, তাই না? হ্যাঁ, তা মাইল 10 হবে। তা এখন আপনি কি চান? বললাম তো বাবা, আপনি কি টাকা চান বলুন, আমি দেব। এ খুনের কিনারাটা আপনি করুন। আমার উকিল বন্ধু বলেছে, আপনি বাবা হাত দিলে এর রহস্য ফাঁস হবেই। আমাকে অপবাদের হাত থেকে বাঁচান। আসল খুনিকে ধরিয়ে দিন।
আমি আজ কিছু টাকা নিয়ে এসেছি। ব্রজনাথ পাঞ্জাবি তুলে কোমরের কষিতে হাত দিলেন। এখন টাকা রাখুন, আপনি আজ বাড়ি যান। আজ হলো মঙ্গলবার, হাতে পাঁজি করেই এসেছেন। আগামী শুক্রবার আপনার সঙ্গে আমার দেখা হবে। কোথায়? ব্রজনাথ অবাক চোখে তাকালেন। আপনার গ্রামে, আপনার বাড়িতে। বলছেন বাবা? ব্রজনাথ হাত জোড় করে বললেন। আমার পরম ভাগ্য। কিন্তু গ্রামে গিয়ে কাউকেই কিছু বলবেন না, এমনকি আপনার বাড়ির লোক বা শরিকদের কাউকেই কিছু বলবেন না। আমরা দুই বন্ধু যাব আপনার আত্মীয় সেজে। কেবল আপনার গিন্নিকে বলবেন, তা নইলে অসুবিধে হবে। আপনার ছেলে মেয়েরা? কেউ নেই বাবা। বড় ছেলে কলকাতায় চাকরি করে, শনিবার রাত্রে যায়, সোমবার সকালে কলকাতায় ফিরে আসে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে ক্লাস 10-এ পড়ে। আমি বউকে শিখিয়ে রাখবো। আপনাদের বাবা বাছা করে ঘরে তুলে নেব। অশোক হেসে বলল, ঠিক আছে, আপনি এখন আসুন। ব্রজনাথ তবু একটু দ্বিধা করলেন। কিছু টাকা নিয়ে এসেছিলাম। থাক, পরে হবে। একটা কথা বলে যান, নীতিশবাবুকে যে অস্ত্র দিয়ে মারা হয়েছিল সেটা কি পাওয়া গেছে? না, সেই জন্যই তো বোঝা যাচ্ছে না দা দিয়ে না কুড়ুল দিয়ে মেরেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া যায়নি? আমরা কিছুই পাইনি। পুলিশ আমাদের কিছুই বলেনি, বলতেও চায় না। গ্রামের পুলিশ যে কি চিজ তা বাবা আপনাদের শহরের লোককে বোঝাতে পারবো না। অশোক মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। ব্রজনাথ ছাতা হাতে উঠে দাঁড়ালেন। শুক্রবার ঘোর দুপুরে অশোক ফটিককে নিয়ে পাটলিতে এলো সাইকেল রিকশায়। আসবার পথে ও বর্ধমানের ডিএম এর সঙ্গে দেখা করে এসেছিল। যুবক জেলাশাসকটি মানুষ ভালো। অশোকের সঙ্গে পরিচিত হয়ে বেশ খুশি। পরশু রাত্রে তার বাংলোতেই খাইয়েছেন। পূর্বস্থলী থানার সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও করে দিয়েছেন। সাহায্য করবার নির্দেশও পাঠিয়েছেন। অশোক থানার সঙ্গে যোগাযোগ করছিল। অফিসার ইনচার্জের বক্তব্য শুনেছে। তার বক্তব্য, এই বিরাট অঞ্চলের থানার মোটামুটি সব অপরাধীকেই তিনি চেনেন। রাজনৈতিক দলাদলির বিষয় পুঙ্খানুপুঙ্খ জানেন। কিন্তু তিনি সত্যি লজ্জিত আর মর্মাহত। নীতিশের খুনিকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না। নীতিশের শত্রু ছিল, সন্দেহ নেই, কিন্তু এরকম হাই হার্টেড মার্ডারার শত্রু তার কেউ ছিল বলে এখনো জানা যায়নি। বরং বিরোধী রাজনৈতিক দলের লোকেরাও নীতিশকে সেরকম শত্রু মনে করত না, কারণ নীতিশ খুন খারাপি করবার মতো রাজনীতি করত না। তার বন্দুক ভাড়া দেবার কথাটা অবশ্য থানা কোনোদিনও শোনেনি। শুনলে অনেক আগেই বন্দুক সিজ করে নিত। অনেক ভেবে চিন্তা করেই এখন সন্দেহটা নীতিশের সম্পত্তির দাবিদারদের ওপর এসে পড়েছে। অশোক অফিসার ইনচার্জকে জানিয়ে এসেছে ওর পাটলিতে যাওয়ার ঘটনাটা যেন গোপন থাকে। লোক পাঠিয়ে খবর দিলেই যেন উনি সদলবলে হাজির হন। অশোক রিক্সাওয়ালার সঙ্গে গোটা পথ কথা বলতে বলতে এসেছে। রিক্সাওয়ালাটি রুগ্ন, গরিব ব্রাহ্মণের ছেলে। বয়স অবশ্য 40-এর কম না। রুগ্ন বলতে নেশা ভাঙ করে শরীরটি জখম করেছে। লেখাপড়া শেখেনি, জমি জমা নেই, রিক্সা টেনেই যা আয় হয়। নীতিশের খুনের ব্যাপারে তার স্পষ্ট জবাব, ওসব হলো বাবু নিজেদের দলের ব্যাপার। ছোট মুখে বড় কথা কি বলবো বলুন? পুলিশ জানে না এ কখনো হয়? চেনাশোনা লোক ছাড়া নীতিশদাকে কেউ মারতে পারে না। বাইরের লোক এসে মেরে যায়নি। এই তো বছরখানেক আগে এক খুনি আসামি থানার হাজত থেকে পালালো। আজ অবধি পুলিশ তাকে খুঁজে বের করতে পারেনি। অথচ লোকের কাছে শুনুন সে নাকি আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। রিক্সা রায়বাড়ির সামনে এসে দাঁড়ালো। বিরাট দোতলা বাড়ি, কালের থাবায় জীর্ণ, ভাঙনের নানা চিহ্ন নানা স্থানে। শ্যাওলার রং হয়েছে যেন ভুতুড়ে বাড়ির মতো। সামনে অনেকখানি খোলা জায়গা, কাছে পিঠে লোকজন নেই, একেবারে নিঝুম। তার মধ্যেই হঠাৎ একটি মেয়ের গলায় খিলখিল হাসি শোনা গেল।
সেটাও একরকম ভুতুড়ে, গায়ে কাঁটা দেয়। আবার হাসতে হাসতেই একটি 18-20 বছরের যুবতীকে বাড়ির দিক থেকে ছুটে আসতে দেখা গেল। তার পিছনে আরেকজন বর্ষীয়সী স্ত্রীলোক তাড়া করে আসছিল। অশোকদের দেখে দুজনেই থমকে গেল। মেয়েটির পরনে ময়লা শাড়ি আর জামা, শরীর ভরা উদ্ধত যৌবন, মুখশ্রী খারাপ নয়, বড় বড় চোখে একটা চটক আছে, মাথার চুল ঝাঁকড়া আর ঘাড় অবধি ছাটা, চোখের দৃষ্টি বুনো আর লাল। রিক্সাওয়ালা বলল, বোবা, মাথায় ছিটও আছে, নীতিশদার চাকর পিতু গায়নের নাতনি। মেয়েটা তার বুনো অবাক চোখে ভুরু কুঁচকে অশোকদের দিকে তাকিয়ে রইল। অশোক রিক্সার ভাড়া মেটাতে মেটাতে বলল, ব্রজনাথ বাবুর দরজাটা কোন দিকে হবে? রিক্সাওয়ালা বলল, সামনের দিকের অংশটা নীতিশদার, ডান দিকে যে বাগান দেখছেন ওইখানেই খুন হয়েছিল। আপনারা বাড়ির বাদিকে গিয়ে বেড়ার সীমানা দেখতে পাবেন, ওটাই ছোট কাকার অংশ। অশোক আর ফটিক কয়েক পা এগোতেই বোবা মেয়েটা বাড়ির সামনের দিকে হেঁটে চলে গেল। যেতে যেতে মুখ ফিরিয়ে দুজনকে বারে বারে দেখতে লাগলো আর শাড়ির আঁচলটাকে দাঁত দিয়ে চিবোতে লাগলো। অশোক আর ফটিক বাদিকে গেল। বেশ খানিকটা জমি ঘিরে কঞ্চির বেড়া, ভিতরে নানা রকম ফুল গাছ লাগানো হয়েছে, তৈরি বাগান। গোলাপ গাছেও গোলাপ ফুটেছে। ব্রজনাথ বেরিয়ে এলেন, খালি গা, পরনে ধুতি। হাসতে হাসতে এগিয়ে এসে বললেন, এসো বাবা এসো, অনেক কাল বাদে, চিনতেই পারা যায় না। অশোকের ষষ্ঠেন্দ্রিয় সজাগ হলো। মনে হলো বাড়িটার নানা দরজা জানালায় অনেক চোখ। ও ঝপ করে ব্রজনাথকে প্রণাম করে বলল, কাটোয়ায় এসেছিলাম, ভাবলাম সেই কবে আপনাকে কলকাতায় দেখেছি, একবার ঘুরে যাই। বেশ করেছো বাবা, বেশ করেছো, খুব ভালো করেছো। ব্রজনাথ অশোকের হাত ধরে বললেন, এভাবে না এলে কি আত্মীয়তা চলে? চলো ভেতরে চলো। বাড়ির খবর সব ভালো তো? অশোক ব্রজনাথের সঙ্গে চলতে চলতে বলল, ওই একরকম। আপনাদের খবর সব ভালো? না বাবা, আমরা বড় অশান্তিতে আছি, এসো সব বলবো। ব্রজনাথের মধ্যবয়সী স্ত্রী এগিয়ে এলেন, হেসে বললেন, বসুন, এখানে কেউ কোনো কথা শুনতে পাবে না। ছেলেকে বলবো আপনি আমার দূর সম্পর্কের বোনের ছেলে। বড় ছেলে কাল রাত্রে ফিরলে তাকেও তাই বলা হবে। এখন একটু জিরোন। তা জিরোবো, তবে বোনের ছেলেকে বা তার বন্ধুকে আপনি করে বলবেন না। অশোক হেসে উঠল। ব্রজনাথের প্রৌঢ়া স্ত্রী ঘোমটা টেনে হেসে জিভ কাটলেন। তাও তো বটে, তাহলে বাবা দুজনের নাম ধরেই ডাকবো। সকালবেলার মধ্যেই মোটামুটি জানা হয়ে গেল অশোক আর ফটিককে 1-2 দিনের জন্য বেড়াতে এসেছে। অশোক ব্রজনাথের দূর সম্পর্কের শালীর ছেলে, ফটিক তার বন্ধু। ব্রজনাথের ছোট ছেলে বরুণ ক্লাস 10-এ পড়ে। সে প্রথমে খুবই অবাক হয়েছিল, মাস্তুতো ভাইয়ের কথা শোনেনি, তাকে একেবারে সশরীরে দেখে অবাকই হওয়ার কথা। অশোক তা বুঝতে পেরে নিজেই বরুণকে আপন করে নিয়েছে। অল্প বয়সের একটা ধর্ম নতুনের এবং স্নেহ ভালোবাসার কাছে সহজেই আত্মসমর্পণ করে। অশোক বরুণের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে রাত্রেই। সকালবেলায় বরুণকে নিয়ে ফটিককে সঙ্গে করে গ্রামে বেড়াতে বেরিয়ে পড়ল। বর্ধিষ্ণু গ্রাম। রায়বাড়ি ছাড়াও একাধিক পুরনো পাকা বাড়ি আছে, আর কিছু মন্দির আছে গ্রামে। ব্রাহ্মণ, কায়স্থ, তিলি, গোপ, ছুতোর, বাউরি, নানা জাতির বাস। মুসলমানও কম নেই। গঙ্গার ধারে জেলেপাড়া, কাছেই একটা ছোট বাজার। গ্রামের মধ্যে দোকানপাটও কিছু আছে, এমনকি তেলে ভাজা চায়ের দোকানও। এসব ছেড়ে দিলে পাটলি বর্ধিষ্ণু হয়েও গণ্ডগ্রাম। অশোক গ্রামের চারিদিকে ঘুরে বেড়ালো। তেলে ভাজার দোকানে তেলে ভাজা খেলো, সকলের সঙ্গে বসে চায়ের দোকানে চা খেলো, চোখ আর কান সজাগ রেখে। দোকান, মন্দির, পুরনো পাকা বাড়ির দেওয়াল আর গাছের গায়ে পোস্টার দেখল, নীতিশ রায়ের হত্যাকারীর শাস্তি চাই, পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদ করুন, ইত্যাদি ইত্যাদি।
বরুণের দৌলতে নীতিশের দলের একজনের সঙ্গে পরিচয়ও হয়ে গেল। বরুণের মাস্তুতো দাদা হিসেবে কিছু কথাবার্তার মধ্যে নীতিশের কথা উঠল। তার দৃঢ় বিশ্বাস বিরোধী দলের লোকেরাই নীতিশকে খুন করেছে। বরুণের সঙ্গে নীতিশের বিরোধী দলের লোকেদের সঙ্গেও পরিচয় আছে। গ্রাম সম্পর্কে সকলেই দাদা। বাজারের কাছে একটা খড়ের চাল মাটির দেওয়াল ঘরে তাদের অফিসও রয়েছে। তাদের 2-4 জনের সঙ্গে আলাপও হয়ে গেল। তারা নীতিশকে বলে নীতিশদা। খুনের কথা উঠতেই তাদের সাফ জবাব। নীতিশদা অনেককে টাকা পয়সা ধার দিত, বন্দুকি কারবার ছিল, বন্দুক ভাড়া দিত। তাদের কেউই নীতিশদাকে খুন করে থাকতে পারে। বরুণকে বাদ দিয়ে গ্রামে বেড়াতে বেড়াতে 2-4 জন গৃহস্থ ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। ব্রজনাথের আত্মীয় শুনেই তাদের ঠোঁটে কুলুপ। একজনই মাত্র মুখ খুলেছিলেন। দলাদলি বাজে কথা, শরিকরাই সম্পত্তির লোভে ছেলেটাকে খুন করেছে। অশোক দেখল এভাবে বালির স্তূপে সোনার দানা খোঁজা অসম্ভব। দুপুরে খাওয়ার পরে ফটিককে বলল, আমি একবার নীতিশের খুনের জায়গাটা দেখতে যাব, তুই কাছে পিঠে থাকিস। বেলা 2:30-র সময়। গ্রাম একেবারে নিঝুম। দুপুরটা যেন সত্যি ভূতে ঢেলা মারার মতো খাঁ খাঁ করছে। অশোক নিতান্ত ঘুরতে ঘুরতে নীতিশের সীমানার দিকে চলে গেল। সামনের বড় অংশটাই নীতিশের, বাইরের বাদিকে বাগান। বরুণ আগেই দেখিয়ে দিয়েছিল বাগানের কোন জায়গায় নীতিশ খুন হয়েছিল। সামনে বড় জোড়া থামুওয়ালা বারান্দার মাঝখানে ভিতরে ঢোকবার দরজা। কারোর কোনো সাড়া শব্দ নেই। ভিতরে নিশ্চয়ই পিতু আর তার পরিবার আছে। অশোক শুনেছে পিতু, পিতুর ছেলের বউ আর তাদের বোবা নাতনি ফুকরি আছে। পিতুর ছেলের বয়স 50-এর উপরে, নাম হীরালাল। তার বউ খাঁদনি, বলতে গেলে নীতিশের সংসার দেখে। পিতু বাকি সব দেখাশোনা করে। পিতু জাতিতে ছুতুর, তার জল চলে না, সেই জন্য খাঁদন নীতিশের রান্না করত। বোবা ফুরকিও কোনো কাজের না, একে বোবা তাই নাকি মাথাটাও খারাপ আছে। পাগলের মতো হাসে, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বাপ মা দাদুর কথা শোনে না। হীরালালের ছেলে আছে, সে এখানে থাকে না। হীরালাল প্রধানত নীতিশের চাষবাসের দেখাশোনা করে। জনমজুর জোগাড় করা, কাজ করানো, মজুর দেওয়া তারই কাজ। পিতু নীতিশের খাস চাকর, বলতে গেলে এখন সে কিছুই করে না। নীতিশের শোয়া বসা, হাতের কাছে জিনিসপত্র এগিয়ে দেওয়া, এই সব সামান্য কাজ তার। বুড়ো বড় মদ খায়, নীতিশও তা জানত, কিন্তু কিছু বলতো না। অশোক বাড়ির সামনে একবার দাঁড়ালো, খোলা দরজা দিয়ে ভিতরে তাকালো। সামনের দিকে কিছুটা অন্ধকার মতো। ঢোকবার মুখে দুপাশে ঘর, মাঝখানটা অন্ধকার। ভিতরের উঠোনের অংশবিশেষ দেখা যায়। ফাঁকা উঠোনটা রোদে পুড়ছে। পায়রারা বকবকম করছে, কিন্তু কোথাও থেকে একটা চাপা কান্নার স্বর ভেসে আসছে, কোনো মেয়ের স্বর, অথবা দূরের কোনো গাছে গৃধিনী ডাকছে। অশোক এরকম গৃধিনীর ডাক অনেক শুনেছে। শুনলে মনে হয় কোনো মেয়ে সরু গলায় ইনিয়ে বিনিয়ে কাঁদছে। অশোক বাড়িটার সামনের দিক ছাড়িয়ে বাদিকে বাগানে গেল। বড় বড় আম, জাম, কাঁঠাল গাছ, ছায়া নিবিড়, ঠান্ডা, পাখি ডাকছে। একটা জায়গা দেখেই বোঝা যায় সেখানে ঘাস যেন একটু কম। অন্যত্র যেমন ঘাস আর চোরাকাটা লম্বা, সেখানে সেরকম নয়। তার মানে এখানেই নীতিশের আড্ডা বসত, চেয়ার টেবিল বসে। সকলের পায়ের চাপে ঘাস এখানে বাড়তে পারেনি। বড় একটা অর্জুন গাছও রয়েছে, গাছের তলায় এখনো চেয়ারের পায়ার দাগ। অর্জুন গাছে কি লাল আঠা বেরোয়? গাছটার গায়ে কাটাকুটি দাগ। কাছে গিয়ে অশোক থমকে দাঁড়ালো। অর্জুন গাছের ডাল খসে যাওয়া, ফর্সা মানুষের পেশাল পাকানো গায়ের মতো দেখাচ্ছে। সেখানে 2-3 জায়গায় রক্তের ছিটে লেগে আছে। নীতিশ কি গাছের কাছেই চেয়ারে বসেছিল? ও গাছটার আরও কাছে এগিয়ে গেল। প্রদক্ষিণ করতে গিয়ে গাছের গায়ে এক জায়গায় ওর চোখ স্থির হয়ে গেল। পাতলা ছালের ওপরে রক্তাক্ত হাতের দাগ। হাতের রক্ত মুছেছিল কেউ। খুনি? কিন্তু হাতের দাগ দেখে মনে হচ্ছে তেমন শক্ত মোটা থাবা নয়, অস্পষ্টই, কিন্তু আঙুলের ছাপ সরু। অশোক নিচের দিকে তাকালো। পায়ের ছাপ নেই। 3 সপ্তাহ পেরিয়ে গিয়েছে, বৃষ্টিও হয়নি, পায়ের ছাপ থাকবার কথা নয়।
তারপরেই চিকচিক করে উঠল ভাঙা কাচের লাল চুড়ির একটা টুকরো। কাকতলীয় ব্যাপার, কাচের চুড়ির টুকরো যেখানে সেখানে পড়ে থাকতেই পারে, তবু ও নিচু হয়ে টুকরোটা তুলে নিতে গেল। আর তখনই হাত দুয়েক দূরে চোখে পড়ল আরও একটা লাল কাচের চুড়ির টুকরো। সেটাও তুলতে গিয়ে ও একেবারে কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ল। ঘাসের গায়ে কুড়ুলের ছোট একটা কোপের দাগ, সেই দাগে শুকনো রক্তের ছিটে লেগে আছে। অশোক মুখ তুলে তাকালো, কিন্তু খুনি ওদিকে কোথায় যাবে? ওদিকে গেলে তো বাড়ির দিকে যেতে হয়, নীতিশের বাড়ির বাগানের দিকের অংশ। পাশ দিয়ে ঘুরে সামনের দিকে যাওয়া যায়, অথবা পশ্চিমে গিয়ে বাড়ির শেষ প্রান্তে পুকুরের ধার দিয়ে গিয়ে জঙ্গলের ভিতর দিয়ে সীমানার বাইরেও চলে যাওয়া যায়। হঠাৎ আউ আউ শব্দে একটা আর্ত চিৎকার ভেসে এলো। অশোক মুখ তুলে নীতিশের বাড়ির বাগানের দিকের অংশে তাকালো। একটা খোলা জানালা দিয়ে শব্দটা আসছে। অশোক দ্রুত অথচ নিঃশব্দে এগিয়ে গেল। শুনতে পেল ঠাস ঠাস ছপটির ঘা আর আউ আউ চিৎকার। তার মধ্যেই গোঙানো পুরুষের গলা শোনা গেল, ওকে এখন আর মেরে কি হবে, যা হবার হয়ে গেছে। মেয়ে মানুষের গলা শোনা গেল, বউ, ওই করে তুই ছুরিকে তাড়িয়ে সর্বনাশ করলি। ছুরি কি মানুষ? ওর কি জ্ঞানগম্যি আছে? তোর লাঞ্ছনায় ছুরি মাথা ঠিক রাখতে পারে না, আবার কি একটা অঘটন ঘটিয়ে বসবে। আবার হঠাৎ আউ আউ শব্দ, কিন্তু স্বরের সংকেতটা এবারে আলাদা। অশোক দেখল ফুকরির মুখ জানালায় অশোককে দেখছে। সঙ্গে সঙ্গে আরও একটি স্ত্রীলোকের মুখ জানালায় দেখা দিল। চোখ দুটো জ্বলছে। অশোককে দেখেই আতঙ্ক ফুটে উঠল। অশোক তাড়াতাড়ি সরে এসে বাগানের অন্য দিকে চলে গেল। দূরে রাস্তার সামনে ফটিককে চোখে পড়ল। অশোক আবার অর্জুন গাছের কাছে এগিয়ে গেল। পিতু এসে তার সামনে দাঁড়ালো। খালি গা, নেংটির মতো ধুতি গোটানো, নিঃশ্বাসের গন্ধেই টের পাওয়া যাচ্ছে মদ খেয়েছে। চোখ লাল। বলল, আপনি তো ছোটবাবুর শালির ছেলে, কলকাতা থেকে এইছেন? হ্যাঁ, অশোক বলল। নীতিশবাবুর খুনের জায়গাটা একটু দেখতে এসেছি। পিতু তেমন মাতাল নয়। একটু আগেই তার গোঙানো স্বরের কথা শোনা গিয়েছে। বলল, হ্যাঁ বাবু, এই অর্জুন গাছের নিচেই আমার পিতু ভাই বসেছিল। টেবুল পেতে দিয়েছি, ভাই এসে বসেছে। হ্যারিকেনটা জেলে আনতে গেছি, এসে দেখি। পিতুর দন্তহীন চোপসানো ঠোঁট থরথর করে কেঁপে উঠল। গলার স্বর ডুবে গেল। কেমন কাজ করতে পারে? অশোক জিজ্ঞেস করল। পিতু চোখ মুছে ভাঙা গলায় বলল, ভগবান জানেন বাবু, আমার নিতু ভাইয়ের তেমন শত্রু ছিল না তো। শত্রু তো নিশ্চয়ই ছিল, নইলে অমন করে কেউ খুন করে? তা বটে, পিতু বলল। চোখে ভালো দেখতেও পাইনি, সবে সন্ধে হয়েছে। বাতি আনতে আমার আর কতক্ষণ লেগেছে। গেছি, চিমনি মুছেছি, সলতেটা সাফ করেছি। আমার ছেলের বউ দেশলাই জ্বালিয়ে সলতেই দিল। বাতি নিয়ে আসতে আসতেই কি বলবো, একটা টু শব্দ পর্যন্ত শুনতে পাইনি। অশোক কথা শুনতে শুনতে আর চোখে দেখল বাগানের দিকের জানালায় ফুকরি আর খাদানের মুখ দেখা যাচ্ছে। তারা এদিকেই তাকিয়ে আছে। অশোকের কপালে গাঢ় চিন্তার রেখা। খাদান আর পিতুর কথাগুলো কানে বাজছে। ফুকরির পেটে বাচ্চা? কোন বাবুর সঙ্গে শুয়েছিল? নীতিশ ছাড়া বাবুকে? সে রাক্ষসী সর্বনাশী কেন? খাদানের লাঞ্ছনায় ফুকরির মাথা ঠিক রাখতে পারে না, তার মানে কি? নীতিশ ফুকরিকে কথা দিয়েছিল বিয়ে করবে, অথচ গর্ভবতী করেও কথা রাখেনি। বরং এমন কিছু বলেছিল, একটা সামান্য বোবা মেয়ে অতি হিংস্র আর ভয়ঙ্করী হয়ে উঠেছিল। সংকেতটা যেন সেদিকেই ঝিলিক দিচ্ছে। আর তাই যদি হয়, তবে বাকি রহস্য বাড়ির মধ্যেই আছে। অশোক পকেটে হাত দিয়ে ভাঙা কাচের চুড়ির টুকরো অনুভব করল। অর্জুন গাছের পাতলা ছালের উপর সরু আঙুলের আবছা রক্তের দাগ, কুড়ুলের কোপ ঘাসে, শুকনো রক্তের ছিটে ঘাসের গায়ে। অশোক রায়বাড়ির দিকে তাকালো। হাঁটতে হাঁটতে বাড়ির সামনের দিকে গেল। পিতু পিছন পিছনে। অশোক পিছন ফিরে ফটিকের দিকে তাকালো। ফটিক পায়ে পায়ে এগিয়ে এলো। অশোক জোড়া থাম দেওয়া বারান্দায় উঠল। জিজ্ঞেস করল,
পুলিশ বাড়ির ভেতরে ঢুকেছিল? তা ঢুকেছিল বই কি। পিতুর গলা এখন অনেকটা পরিষ্কার। বাড়ির ভেতরে ঢুকে কি আর দেখবেন? খুন যারা করেছে তারা তো আর বাড়ির ভেতরে ঢোকেনি। অশোক বাড়ির ভিতরে ঢোকার দরজার দিকে গেল। পিতু জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ বাবু? বাড়ির ভেতরটা একটু দেখতে ইচ্ছে করছে। অশোক ভিতরে পা দিল। পিতুর স্বর বদলে গেল, শক্ত গলায় বলল, তা হয় না বাবু। পরের বাড়িতে তুমি কেন ঢুকবে? এমনি পাড়াগায়ে বাড়ি কোনোদিন দেখিনি তো, তাই। অশোক ভিতরে গেল। পিতু রেগে গিয়ে বলল, এ কেমন কথা? এটাই ঠিক কথা, ফটিক সামনে এসে বলল। তুমি এখানেই আমার কাছে দাঁড়াও। অশোক ভিতরে ঢুকতেই খাঁদন একটা ঘর থেকে বেরিয়ে এলো। অশোক জিজ্ঞেস করল, নীতিশবাবু কোন ঘরে থাকতেন? খাঁদন ভ্রুকুটি চোখে তাকিয়ে ওপরের দিকে আঙুল দেখালো। উপরের ঘরে থাকতো। কেন? সিঁড়িটা কোন দিকে? অশোক আশেপাশে তাকিয়ে বাঁ দিকের দালানের কোণে সিঁড়ি দেখতে পেল। কোনো কথা না বলে সোজা সেদিকে চলে গেল। খাঁদন চিৎকার করে উঠল, এ কেমন কথা? এ কেমন কথা? আমি এক্ষুনি লোকজন ডাকবো। ডাকো। অশোক তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। ওপরের রেলিং দেওয়া বারান্দায় দাঁড়িয়ে দেখল বাড়ির সীমানা ভাগের উঁচু লম্বা পাঁচিল, সব ঘরের দরজা বন্ধ, বাইরে থেকে শিকল টানা। অশোক দেখল সিঁড়ি উঠে গিয়েছে 3 তলার ছাদে। সেদিকে তাকাতেই 3 ধাপ সিঁড়ির ওপরে সেই লাল ভাঙা কাঁচের চুড়ির টুকরো। অশোক উঠে গিয়ে তুলে নিল। সিঁড়ির ধুলোয় পায়ের ছাপ, ছোট মাপের, একটু লম্বা, তার পাশে মোটা থ্যাবড়া পায়ের দাগও রয়েছে। অশোক ওপরে উঠল। ছাদের দরজায় খিল লাগানো। অশোক খিল খুলে ফেলল। ছাদে উঠে দেখল সেখানেও সীমানার পাঁচিল তোলা। দরজার কাছেই কাচের চুড়ির 3-4 টুকরো ভাঙা ছড়িয়ে রয়েছে। অশোক আশেপাশে চোখ ফেরালো। চিলেকোঠার শিকল খুলে ভেতরে ঢুকল। ঢুকেই চোখে পড়ল ছোট হাতলের চওড়া কুড়ুল। ধারালো কুড়ুলের গায়ে রক্ত শুকিয়ে কালচে হয়ে গিয়েছে। রক্ত লাগা জামা শাড়ি কোণে জড়ো করা। ব্রজনাথের কথা মনে পড়ল। ভাইপোর আমার মেয়ে মানুষের দোষ ছিল না। সেদিক থেকে তার চরিত্রের দোষ দিতে কেউ পারবে না। হয়তো কথাটা সত্যি, তবে বোবা ফুকরের উদ্ধত যৌবন নিশ্চিন্তে ভোগ করা মানেই চরিত্র খারাপ নয়। হয়তো ফুকরিকে নীতিশ ভালোবেসেছিল, অথবা শুধু ভোগ করতে গিয়েই কথা দিয়েছিল ওকে বিয়ে করবে। গর্ভবতী হওয়ার পরে খাঁদানের লাঞ্ছনায় ফুকরির মাথা ঠিক রাখতে পারেনি। পায়ের শব্দে অশোক ঝটতে পিছন ফিরে তাকালো। ফুকরি হাতে কেউটো সাপের মতো ধারালো কাস্তে, চোখ লাল জলজল করছে, সাক্ষাৎ মৃত্যু। ফুকরি কাস্তে তুলে অশোকের মাথা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল। অশোক চকিতে কয়েক পা পিছিয়ে গেল। ফুকরি কাস্তে হাতে মুখ থুবড়ে পড়ল। অশোক জুতো শুদ্ধ ফুকরির কাস্তে ধরা হাতটা চেপে ধরে অন্য পা দিয়ে পিঠে জোরে একটা লাথি মারল। ফুকরি আউ আউ শব্দে চিৎকার করে উঠল। অশোক ওর মুঠি থেকে কাস্তেটা ছিনিয়ে নিল। ফুকরি লাফিয়ে উঠবার আগেই অশোক এক লাফে চিলেকোঠার বাইরে। ঝটতে চিলেকোঠার দরজা টেনে শিকল তুলে দিল। নিচে নেমে এলো দ্রুত। খাঁদান আর পিতুর চিৎকারে তখন রায়বাড়ির মহিলা পুরুষ ছাড়াও পাড়ার কিছু লোকজন এসে ভিড় করেছে। ব্রজনাথ এগিয়ে এলেন, চোখে মুখে উদ্বেগ। অশোক বললেন, কাউকে তাড়াতাড়ি পূর্বস্থলী থানায় পাঠান। আমার নাম করে বলবেন, খবর পেয়েই যেন চলে আসেন। খুনি ধরা পড়েছে, সে এখন চিলেকোঠায় বন্দিনী। বন্দিনী? অনেকে একসঙ্গে বলে উঠল। অশোক বলল, হ্যাঁ ফুকরি, তবে ওর দোষ কতটা সেটা আইন বিচার করবে। নীতিশবাবুর বাচ্চা ওর পেটে রয়েছে। সকলে হতবাক। খাঁদন মাটিতে লুটিয়ে কান্না জুড়ে দিল। হে কি সব্বনেশে লোক গো, কোথা থেকে এলো? এ কখনো মানুষ নয়, দানো দানো। পিতু ইতিমধ্যে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। ওপর থেকে ফুকরির আর্তনাদ এখনো গৃধিণীর কান্নার মতো মৃদুতর হয়ে ভেসে আসছে।